সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার পড়ব চর্যাপদের ভাষা, ছন্দ ও ধর্ম। আমরা একটু দেখি চর্যাপদের ভাষা। তো আমরা জানি যে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার একটা বইতে সর্বপ্রথম যে বৌদ্ধতাত্ত্বিক যে সাহিত্যের কথা প্রকাশ করেন, পরবর্তীতে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার দিকের এবং সেই রয়্যাল লাইব্রেরি থেকে কিন্তু চর্যাপদ আবিষ্কার করেন। তো যখন এই চর্যাপদটা পরবর্তীতে ১৯১৬ সালে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধজ্ঞান ও দোহা নামে প্রকাশিত হয়, তখন কিন্তু আমরা সবাই জানতে পারি যে এই বইটির কথা এবং পরবর্তীতে এই চর্যাপদ একটা ভাষা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। অনেকে এটাকে বাংলা দাবি করেন, অনেকে দাবি করেন যে না এটা হিন্দি ভাষা রচিত, অনেকে বলে এটা অসমীয়া ভাষায়, অনেকে বসে এটা মৈথিলি ভাষায়, অনেকে বলে যে এটা হচ্ছে খাঁটি বাংলা ভাষায়। তো এই যে বিষয়গুলো আমরা একটু যৌক্তিকভাবে যদি দেখি যে ১৯২০ সালে বিজয়চন্দ্র মজুমদার ১ম চর্যাপদের ভাষা নিয়ে একটা আলোচনা করেন এবং তিনি চর্যাপদকে ৫ টি ভাষার সংমিশ্রণে একটা জগা-খিচুড়ি ভাষা বলে মত দেন। তার মানে চর্যাপদ শুধু বাংলা এটা বলা যাবে না। এটা এক ধরনের মিশ্র ভাষা। সেখানে কি ভাষা ছিল? সেখানে ছিল বাংলা, অসমিয়া, উড়িয়া, হিন্দি এবং মৈথিলি। এবং আমরা জানি আমাদের যে বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপের যে কয়েকটি শাখা ছিল তার মধ্যে ক্যান্তম, শতম, শতম থেকে পরবর্তীতে আর্য, আর্যর পরে সংস্কৃত, সংস্কৃত পরে প্রাকৃত, তারপরে গৌড়ীয় প্রাকৃত, তারপর গৌড়ীয় অপবংশ, এরপরে বঙ্গ-কামরূপী, তারপরে বাংলা। এবং এই যে বঙ্গ-কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা হচ্ছে বাংলা, ঠিক আরেকটা ভাষার নাম কিন্তু অসমীয়া। অসমীয়াটি কিন্তু ভারতের আসাম প্রদেশের ভাষা। অনেকে এটাকে আসামি ভাষাও বলে। আমরা নরমালি এটাকে অসমীয়া ভাষা বলি। তাহলে এই চর্যাপদে এই আমাদের বিজয়চন্দ্র মজুমদার তার তথ্য মতে যে চর্যাপদে বাংলা ভাষা সংমিশ্রণ আছে, অসমীয়া ভাষা আছে, ওড়িয়া, হিন্দি এবং মৈথিলি। এইজন্য উনি কিন্তু চর্যাপদকে জগা-খিচুড়ি ভাষা বলে একটা মতামত দেন। আচ্ছা, পরবর্তীতে ১৯২৬ সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল গ্রন্থে, আসলে ওডিবিএল মানে কি? ওডিবিএল মানে হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে কিন্তু উনি বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ নিয়ে কিন্তু চমৎকার তথ্য দেন এবং তিনি চর্যাপদকে বাংলা ভাষায় রচিত বলে প্রমাণ করেন। তাহলে এই যে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, এটা তাহলে ১ম প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং ডক্টর যে হরপ্রসাদ শাস্ত্রী, যিনি আমরা জানি যে চর্যাপদ যিনি আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে যার সম্পাদনায় চর্যাপদ প্রকাশিত হয়, তার ভাষ্যমতে এই চর্যাপদ কিন্তু সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা রচিত বা আলোয়াধারী ভাষা। আচ্ছা, কেন উনি চর্যাপদকে এই সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা আলোয়াধারী ভাষা বললেন? কারণ চর্যাপদের কিন্তু আসলে খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না। সেই কারণে যেহেতু একটা অস্পষ্টতা, সন্ধ্যাবেলায় যদি আপনি একটা বই পড়েন, কেমন একটা অস্পষ্ট দেখা যাবে। তাহলে চর্যাপদের ভাষা কিন্তু কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। এজন্য উনি এটাকে বলছেন যে অস্পষ্ট মানে কি? অর্থাৎ আলোয়াধারী ভাষা অথবা সান্ধ্য ভাষা। আবার অনেকের মতে এই চর্যাপদ মনে হইছে যে সন্ধ্যার সময় রচিত হইছে বা মানে সন্ধ্যার সময় যেরকম কোনো কিছু বোঝা যায় না, একটা অস্পষ্টতা থাকে, অন্ধকার হয়ে যায় হালকা। তো এইজন্য চর্যাপদের ভাষাটাও যেহেতু বোঝা যায় না, অনেকে বলছে এটা হচ্ছে সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ-কামরূপী ভাষা। আর আমরা তো জানি যে বাংলা ভাষার যে আগের যে রূপটা সেটিই কিন্তু বঙ্গ-কামরূপী ভাষা। তাহলে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতটি কিন্তু খুব একটা অযৌক্তিক না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা কি দিব? আসলে উত্তরটা হচ্ছে, পরীক্ষায় যদি থাকে চর্যাপদ কোন ভাষা রচিত, যদি অপশনে সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা থাকে আমরা সেটা দিব। যদি সেটা না থাকে বঙ্গ-কামরূপী থাকে সেটা দিব। যদি বলা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামত কি? উনার মতামত হচ্ছে চর্যাপদ কিন্তু বাংলা ভাষায় রচিত এবং উনি কিন্তু এটা প্রমাণ করেন যৌক্তিকভাবে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে আমরা কিন্তু অপশন অনুযায়ী সেভাবে কিন্তু আনসার করতে পারবো। আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো একটু যৌক্তিকভাবে, একটু টেকনিকে মনে রাখবো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আনসার দিতে পারবো। এবার আমরা দেখব চর্যাপদের ছন্দ। আমরা জানি যে বাংলা ভাষায় আধুনিক যুগে ছন্দ কিন্তু ৩ প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। কিন্তু এই যে চর্যাপদ যেটা প্রাচীন যুগে ৬৫০ থেকে ১২০০ অথবা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২০০ এই সময় রচিত। তাহলে এই চর্যাপদের ছন্দটা কি? এই চর্যাপদটা হচ্ছে মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। কিন্তু আধুনিক যুগের মাত্রা বিশ্লেষণে চর্যাপদ কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং আমরা যদি চর্যাপদের লাইনগুলোও একটু পড়ি তাহলে আমরা মধ্যম মাত্রায় কিন্তু এগুলো পড়ি। টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নিতিয়া বেশি। তাহলে এই যে টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নিতিয়া বেশি, এখানে কিন্তু আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এখানে আমরা যদি একটু দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে কিন্তু ৭ এবং ৬, অর্থাৎ এখানে কিন্তু এই মাত্রার দিকটাও যদি আমরা লক্ষ্য করি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে আমরা যেটা জানলাম
যে চর্যাপদ আমরা যদি দেখি যে প্রাচীন মূলত পয়ার এবং ত্রিপদী ছন্দে রচিত, কিন্তু আধুনিক যুগের মাত্রা বিশ্লেষণে এটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে চর্যাপদের ধর্মমত। যখন এই চর্যাপদ প্রকাশিত হয়, তখন কিন্তু অনেকে এটাকে দাবি করতে থাকে বিভিন্নভাবে যে এটি হচ্ছে হয়তোবা হিন্দু ধর্মের, অনেকে বলতে থাকে যে এটি ইসলাম ধর্মের, অথবা অনেকে বলতে থাকে বৌদ্ধ ধর্মের বিষয়। তো আমরা যেটি দেখি সেটি হচ্ছে ১৯২৭ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ১ম চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। তাহলে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন আসে, চর্যাপদের ধর্মমত নিয়ে ১ম কে কথা বলেন বা ১ম কে আলোচনা করেন, তাহলে আমরা বলব ১৯২৭ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটি নিয়ে আলোচনা করেন। এবং তার যে চর্যাপদের যে বইটির নাম সেটি হচ্ছে 'বুদ্ধিস্ট মিস্টিক সংস'। এই বইতে কিন্তু চর্যাপদের ধর্মমত নিয়ে উনি বিস্তৃত আলোচনা করেন। এবং এই চর্যাপদটা আমরা সবাই জানি যে বৌদ্ধ ধর্মের যারা সহজিয়া ছিল, যারা বৌদ্ধ ধর্মের সাধক ছিল, মূলত কিন্তু এটা তাদেরই কিন্তু রচনা। সুতরাং আমরা বলতে পারি যে চর্যাপদ কিন্তু বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত বা তাদের যে সাধনা, জ্ঞান সাধনা, এবং এখানে বৌদ্ধ ধর্মের ভাবনার অনুসারী যদিও ছিল, কিন্তু এটা কিন্তু এক ধরনের তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটা কিন্তু প্রভাব এখানে লক্ষণীয়। সুতরাং আমরা বলতে পারি চর্যাপদ মূলত এই বৌদ্ধ সহজিয়াদের যেহেতু রচনা, সুতরাং এখানে কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সুতরাং ধর্মগত দিক থেকে বা ধর্মবোধ যদি আমরা চিন্তা করি, তাহলে এটি কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সাধন সঙ্গীত। এবং এই কারণে আমরা জানি যে তৎকালীন সময়ে একমাত্র বৌদ্ধ রাষ্ট্র ছিল নেপাল। যার কারণে এই বৌদ্ধরা কিন্তু যে চর্যাপদ লিখিত হয়েছিল তালপাতায়, তারা কিন্তু সেগুলো কাঁধে করে নিয়ে তারা কিন্তু নেপালে চলে যায়। পরবর্তীতে কোনো একজন সাহিত্যপ্রেমী এটিকে কিন্তু সংরক্ষণ করে, এবং পরবর্তীতে কিন্তু এই কারণে এটি নেপালের রয়্যাল লাইব্রেরিতে পাওয়া যায়। তাহলে এখানেও যদি প্রশ্ন করা হয় যে কেন চর্যাপদ নেপালে পাওয়া গেল? কারণ তখনকার বৌদ্ধ রাষ্ট্র ছিল নেপাল, এবং যারা চর্যাপদ রচনা করে তারাও বৌদ্ধ ছিল। তারা এই নেপালকে নিরাপদ মনে করে কিন্তু তারা এই তালপাতা কাঁধে বয়ে কিন্তু নেপালে চলে যায়, এবং নেপালে তখন পরিবেশ ভালো ছিল, ওই প্রকার আক্রমণ কম ছিল। যার কারণে কিন্তু আমরা চর্যাপদগুলো অনেকটা অক্ষত অবস্থায় বা যদিও আমরা কিছু পদ পাইনি। সুতরাং এইটাই হচ্ছে চর্যাপদ নেপালে পাওয়ার একটা কারণ। সুতরাং আমরা যেটা জানলাম যে চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার পড়ব চর্যাপদের প্রবাদ এবং প্রবাদের রচয়িতা এবং প্রবাদের অর্থ। আমরা জানি যে চর্যাপদে ৬ টি প্রবাদ ছিল, এবং এই চর্যাপদে ৬ টি প্রবাদের অর্থ আমরা জানবো, এবং কোন প্রবাদটি কে লিখেছেন সে বিষয়টিও জানবো। তো আমরা জানি যে চর্যাপদের ৬ নং প্রবাদটি লিখেছেন ভূসুকোপা, এবং আমরা কিন্তু এটাও জানি যে ভূসুকোপা হচ্ছে বাঙালি কবি ছিলেন। কারণ উনি নিজেই বলছে যে, "আজি ভূসুকো বাঙালি বলি", অর্থাৎ ভূসুকোপা নিজেকেই বাঙালি বলে দাবি করেছেন। তো উনার যে উনার প্রবাদটি ছিল, "আপনা মাংসে হরিণা বৈরী", অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু। অর্থাৎ এখানে কিন্তু অনেক জ্ঞানগর্ভ একটি কথা বলা হয়েছে। অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু। অর্থাৎ হরিণের মাংস যদি সুস্বাদু না হতো, তাহলে কিন্তু সিংহ বা বাঘ তারা কিন্তু এই হরিণের পিছনে ছুটতো না। অর্থাৎ হরিণের মাংসর জন্যই কিন্তু হরিণ কি হয়ে গেছে? তার জন্য শত্রু হয়ে গেছে। অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু। অর্থাৎ হরিণের মাংস সুস্বাদু বিধায় কিন্তু তারা তাকে আক্রমণ করতে আসে। অর্থাৎ এটা কিন্তু অনেকটা নারীদেরকেও সতর্ক করার জন্য বলা হয়েছে যে নারীদের রূপ যৌবনের কারণে কিন্তু পুরুষ তাদের প্রতি কি হয়? আকৃষ্ট হয়। অর্থাৎ এই নারী রূপ যৌবনই কিন্তু তার জন্য অনেক সময় কি হয়? শত্রু হয়ে দাঁড়ায়। অত্যন্ত জ্ঞানগর্ভ কথা কিন্তু এটি। এরপর আমরা যেটা দেখব ৩২ নং যে পদটি সেটির পদকর্তা হচ্ছে সরহপা। উনার পদটা হচ্ছে যে হাতের কাঙ্কন মালও দাপন। অর্থাৎ হাতের কাঁকন দেখার জন্য কিন্তু দর্পণ বা আয়নার প্রয়োজন হয় না। অর্থাৎ হাতে যে কাঁকন পরা থাকে এটা কিন্তু নিজেরটা নিজেই দেখা যায়। অর্থাৎ এই যে নিজের দোষ, ত্রুটি এগুলা দেখার জন্য কিন্তু অন্য কারো কাছে যাইতে হয় না। অর্থাৎ এটা যেমন হাতের কাঁকন দেখার জন্য যেরকম আয়নার প্রয়োজন হয় না বা দর্পণের প্রয়োজন হয় না, তাহলে নিজের দোষ দেখার জন্য কিন্তু অন্য কারো কাছে যাইতে হয় না। নিজেই কিন্তু উপলব্ধি করা যায় যে নিজের দোষ ত্রুটিগুলা। সুতরাং এটাও কিন্তু অত্যন্ত জ্ঞানগর্ভ একটি প্রবাদ। তখনকার সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তার মানে এই যে চর্যাপদের যারা কবি ছিলেন, অনেকের মতে ২৩ জন, অনেকের মতো হচ্ছে ২৪ জন। তারা কিন্তু সবাই খুব খুব জ্ঞানগর্ভ সেই কথাগুলো বলেছেন। এরপর আমরা যদি দেখি ঢেন্ডন পার একটি প্রবাদ, "হাড়িত ভাত নাহি নিতিয়া বিশি", অর্থাৎ হাড়িতে ভাত নাই কিন্তু প্রতিদিনই প্রেমিকরা এসে ভিড় করে। আমরা এই চর্যাপদের প্রবাদটির অর্থ যদি আমরা একটু বুঝতে চাই, আমাদেরকে একটু ফিরে যেতে হবে আগের লাইনগুলাতে। চর্যাপদে এরকম একটা লাইন ছিল যে, "টালত মোর ঘর নাহি পরবেশী", অর্থাৎ টিলার উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই। "হাঁড়িত ভাত নাহি নিতিয়া বিশি", অর্থাৎ আমার হাঁড়িতে ভাত নাই কিন্তু প্রতিদিনই প্রেমিকরা এসে ভিড় করে। অর্থাৎ তৎকালীন সময়ের যে সমাজচিত্র, এই যে অভাব-অনটন সেটি কিন্তু খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এখনকার সময়ে যারা অভাবে থাকে তারা কোথায় থাকে? তারা কামরাঙ্গীর টিলার উপরে কিন্তু থাকে। তার মানে তখনকার সমাজচিত্র যদি আপনি দেখেন, যারা অভাবে ছিল তারা কিন্তু কোথায় থাকতো? সেই টিলার উপরে একটা মাচার মতো ঘর করে থাকতো। তার হাঁড়িতে ভাত নাই কিন্তু প্রতিদিনই প্রেমিক আসে, তার মানে কি? তার মানে সমাজের যারা উঁচু পর্যায়ের লোক তারা কিন্তু কি করে?
বিনোদন নেওয়ার জন্য কিন্তু তার কাছে ছুটে আসে, তার কাছে আসে। এইজন্য কিন্তু বলা হচ্ছে যে, "হাঁড়িতে ভাত নাহি নিতে আবিস" অর্থাৎ আমার হাঁড়িতে ভাত নাই কিন্তু প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। কেন আসে? কারণ তার কাছে কিন্তু সেই মনোরঞ্জনের জন্য কিন্তু তারা আসে। এরপরের লাইনটা হচ্ছে এরকম যে, "দুহিল দুদুকি ব্যান্টের সামায়" এটিও কিন্তু ঢ্যানডন পার প্রবাদ। অর্থাৎ উনার কিন্তু ২ টো প্রবাদ আছে। এই প্রবাদের অর্থ হচ্ছে, "দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?" অর্থাৎ একটা মানুষ যদি একবার খারাপ পথে চলে যায় তাহলে কি খুব সহজে কি ভালো পথে ফিরে আসা সম্ভব? তাহলে এই যে মেয়েটা একটা দরিদ্র পরিবারের একটা মেয়ে, সে টিলার উপরে থাকে। তারও ঘাড়িতে ভাত নাই। কিন্তু প্রেমিকরা কিন্তু তার কাছে কেন আসে? তার কাছে মনোরঞ্জনের জন্য আসে। এখন সে কিন্তু চাচ্ছে একটা ভালো পথে ফেরত আসার জন্য। কিন্তু এই সমাজ কি তাকে ভালো হতে দিবে? অর্থাৎ দহিল দুধুকি বেন্টের সময়ও অর্থাৎ গাভীর বাট থেকে একবার দুধ বের করলে কিন্তু কি করা যায় না? গাভীর বাটে আবার ঢোকানো যায় না। একইভাবে একটা মানুষ যখন খারাপ পথে চলে যায়, খুব সহজে কিন্তু আবার ভালো পথে আসা যায় না। সেখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে। পরের যে আরেকটি প্রবাদ ৩৯ নং প্রবাদটি সেটি সরহপাল লেখা। "বড় শোন গোহালি কিমো দুঠো বলন্দে" অর্থাৎ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অর্থাৎ খারাপ মানুষের চাইতে না থাকাটাও ভালো। অর্থাৎ দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল। একটা গরু যদি দুষ্ট থাকে তার চাইতে গোয়ালটা যদি শূন্য থাকে সেটাও ভালো। অর্থাৎ এই যে একটা পরিবারে ধরেন একটা খারাপ মানুষ থাকার চাইতে না থাকাটাও ভালো। অর্থাৎ দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল কিন্তু ভালো। এটা কিন্তু আমরা মোটামুটি অনেকে জানি এই প্রবাদটি। আরেকটি প্রবাদ হচ্ছে ৪৪ নাম্বার প্রবাদ কঙ্কন পাল লেখা, "অন চাহন্তে আনো বিনঠা" এর মানে হচ্ছে অন্য চাহিতে অন্য বিনষ্ট। অর্থাৎ আপনি যদি একটা চান আরেকটাকে তো একটু নষ্ট করতেই হবে। যেমন আপনি যদি দুনিয়াকেই শুধু পুরোপুরিভাবে চান তাহলে কিন্তু আপনার পরকালকে কিছুটা ত্যাগ করতে হবে বা নষ্ট করতে হবে। আবার যদি আপনি পরকালকে ব্যাপকভাবে চান, যদি আপনি আল্লাহর ইবাদত করেন বা ভালো কিছু করেন, তাহলে দুনিয়াটাও কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। এখন এই যে চর্যাপদ, আমাদের এই চর্যাপদে কিন্তু টিকাকার হচ্ছেন মণি দত্ত। তো এই মণি দত্ত যদি চর্যাপদের সেই টিকাগুলো না করতেন আমরা কিন্তু এগুলোর ব্যাখ্যাও জানতাম না। কিন্তু আমাদের জানতে হবে যে মণি দত্তের যে চর্যাপদের টিকাগুলো করেছেন তার মধ্যে ১১ নম্বর পদটি কিন্তু উনি আসলে কি করেন নাই, ব্যাখ্যা করেন নাই। তাহলে আমরা যেটি জানলাম এই যে চর্যাপদের যে প্রবাদগুলো খুবই জ্ঞানগর্ব ছিল। এই প্রবাদটি কে কোনটি লিখেছেন এই বিষয়গুলো আমরা সচেতনভাবে মনে রাখবো। পাশাপাশি এই প্রবাদের মধ্যে আসলে কি অর্থ বোঝাচ্ছে এই বিষয়গুলো আমরা চিন্তা করব এবং এই জ্ঞানগর্ব কথাগুলোর মধ্যে যে ভালো বিষয়গুলি আছে সেগুলো কিন্তু আমরা আমাদের জীবনে নেয়ার চেষ্টা করব।